দলের আভ্যন্তরীণ বিষয়, দল সিদ্ধান্ত নিয়ে তারপর সেটা দল সিদ্ধান্ত নেব। কিসে অনেকবার হয়েছে, কারা তো খুব ভালো তো, মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্যে কাউন্সিলর, এমআইসি, মেয়র, একাধিক দপ্তরের মন্ত্রী, হিডকো সহ একাধিক সরকারি দপ্তর, বিভাগ, অফিস, দলের অন্যতম প্রশাসনিক সাংগঠনিক শীর্ষ পদ, সবকিছু পাওয়ার পর যদি মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ হন, তো তাদের জন্য তো সবকিছু জগতের আরো সমস্ত খোলা থাকে। প্রশ্ন আছে, মুখ্যমন্ত্রী বলেছেন যে নিবেদিতা ছাড়া আর কোনো বিদেশি নামে রাজনীতি এই জন্য কমিটি করা হয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে যে হোসেন সরণি, রেডি বাজার, মাদার টেরেসা সরণি এবং অনেক রাস্তা রয়েছে, লেনিন সরণি, না, আমরা মুখ্যমন্ত্রীকে যেটা নিশ্চিতভাবে অনুরোধ করব যে এই যে উনি যেটা বলেছেন, উনি হয়তো বক্তৃতার মধ্যে বলে ফেলেছেন, কিন্তু এমন অনেক বিদেশি আছেন বা যারা যারা আমাদের সমাজটায় ভালো কাজ করার চেষ্টা করেছেন, যারা আমাদের এদেশে এসেছেন কিন্তু এদেশের সঙ্গে তারা একাত্ম হয়ে গেছেন, তো ফলে তাদের সকলকে একসঙ্গে অসম্মান করা বোধহয় বা বাদ দেওয়া বা মানে রাস্তার নাম থেকে বা কোনো স্মৃতিচিহ্ন থেকে সরিয়ে দেওয়া বোধহয় সেটা ঠিক হবে না। এরকম অনেক আছেন যারা আমাদের নবজাগরণ, শিক্ষার ক্ষেত্রে, বহু ক্ষেত্রে বহু বিদেশি কিন্তু কাজ করেছেন, ফলে সেটা আমরা নিশ্চয়ই বলবো। এবং কিন্তু আরো যারা মানে অন্যান্য মানে মানে আন্তর্জাতিক সাংগঠনিক নেতৃত্ব, বিভিন্ন দল মত আদর্শের, সবটা তাদের বাদ দেয়া, এটা বোধহয় মানে সরলীকরণ করে একই বন্ধনী যুক্ত করে সকলকে বাদ দেওয়া হবে, এটা ঠিক নয়। ভগিনী নিবেদিতা আমাদের অত্যন্ত মানে শ্রদ্ধার এবং পরম প্রিয়, কিন্তু সেখানে মাদার টেরেসাও আমাদের আছেন এবং এরকম অনেক আছেন, ফলে সকলকে আমাদের এইভাবে, এটা আমরা মুখ্যমন্ত্রীকে নিশ্চিতভাবে আমরা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে অবগত করব। ইডি বলতে পারবে না, যাদের তলব করেছে বলতে পারবে না, আমরা কি করবো, আমরা বলতে পারছি। আমাদের কোনো মন্তব্যই নেই, যেটা জানি না, যেটা আইনের বিষয়, সব্যসাচী বা তার আইনজীবীরা বলবেন, আমরা কি করবো। দেখুন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একটা বিষয়ে রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীর, একই সঙ্গে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমরা তাদের সঙ্গে কথা বলবো, অধিবেশনেও আমরা বিষয়টা আলোচনা করব। বিষয়টা হচ্ছে এই যে মিড ডে মিল স্কুলে, এই মিড ডে মিল ইসকনকে দিয়ে পরিচালনা করাবার একটা প্রস্তাব এসেছে সরকারের তরফ থেকে। এবার সমস্যাটা হচ্ছে এই যে ইসকনকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, আরো যে যে ধর্মের যে ধার্মিক সংগঠন আছেন, সংস্থা আছেন, আমরা তাদের সম্মান করি, তারা তাদের জায়গায় অত্যন্ত ভালো কাজ করছেন, যে ধর্মেরই হন। কিন্তু মিড ডে মিল ইসকনকে দেওয়ার অর্থ, ইসকন যেহেতু ধার্মিক প্রতিষ্ঠান, তার মানে তাদের নিরামিষ করতে হবে। যদি নিরামিষ যখন করা হবে, তখন মিড ডে মিলে বাচ্চাদের কাছে একটা অন্যতম আকর্ষণ হচ্ছে ডিম। আপনারা বাচ্চাদের সাইকোলজি দেখবেন, অনেক বাচ্চাকে খাওয়ানোটাই একটা খুব কঠিন ব্যাপার হয়ে যায়। সে ছুটে বেড়াচ্ছে, তার পেছনে খাবার নিয়ে আরেকজন ছুটে বেড়াচ্ছে। এই বাচ্চাদের পছন্দ অপছন্দের মধ্যে দাঁড়িয়ে ডিম একটা খুব ইন্টারেস্টিং জিনিস, পুষ্টির দিক থেকেও
স্বাস্থ্যের দিক থেকেও, এবং বাচ্চাদের যে কোনো কারণেই হোক ডিমের প্রতি একটা আকর্ষণ থাকে, ফলে মিড ডে মিলের একটা বাড়তি গুরুত্ব হচ্ছে ডিম। কিন্তু ইসকন যদি মিড ডে মিলের পরিচালনার দায়িত্বে যান, তো তাহলে তারা তো কোনো অবস্থায় তাদের রীতির বাইরে গিয়ে তো আর ডিম দিতে পারবেন না বা আমিষ দিতে পারবেন না। তাহলে বাচ্চাগুলো তারা ডিম থেকে বঞ্চিত হবে, ননভেজ থেকে বঞ্চিত হবে। যারা এমনিতেই ভেজ, যারা এমনিতেই নিরামিষ খান, তারা তো খেতেই পারেন, তাদেরকে কেউ বারণ করছে না, জোর করে কেউ আমিষ খেতেও বলছে না। কিন্তু যারা আমিষ খান সেই পরিবারের বাচ্চারা, যাদের কাছে ডিম অত্যন্ত আকর্ষণীয়, তো তাদের এইভাবে ডিম থেকে বঞ্চিত করা, এটা একদম বিজ্ঞান ভিত্তিক কাজ হবে না। আমরা এটা বিধানসভার ভেতরেও আনছি। আমরা মাননীয় অর্থমন্ত্রীকেও বলবো, মাননীয় শিক্ষামন্ত্রীকেও বলবো যে এটা আপনারা পুনর্বিবেচনা করুন। স্কুলের মিড ডে মিলে ডিম রাখতে হবে, ননভেজ রাখতে হবে, পুষ্টির জন্য রাখতে হবে। আবার বাচ্চাদের কাছে সাইকোলজিক্যালি খাবার অ্যাট্রাকটিভ করার অন্যতম হাতিয়ার হচ্ছে ডিম। ফলে ডিমটা কোনোভাবে বাদ দেওয়া চলবে না। ইসকনের প্রতি পূর্ণ শ্রদ্ধা, পূর্ণ সম্মান। এই ধরনের যারা সংগঠন আছেন তারা তাদের কাজ করুন, বাট মিড ডে মিলের ক্ষেত্রে বাচ্চাদের পয়েন্ট অফ ভিউ থেকে তাদের পুষ্টি, স্বাস্থ্য এবং পছন্দ, তাদের আকর্ষণীয় খাবার, সেখান থেকে ডিমকে বাদ দেওয়ার আমরা বিরুদ্ধে। আমরা এই বিষয়ে সরকারের সঙ্গে যা যা কথা বলার আমরা আলোচনা করব। থ্যাংক ইউ। শহরের মানুষকে আরো বেশি দ্রুত গতিতে পরিষেবা দিতে জেলা করা হবে এবং জেলা শাসক বিভাগ হবে। কলকাতা পুলিশের ক্ষমতা খর্ব হচ্ছে না, কিন্তু জেলা করলে যেতে হবে, মানুষের পরিষেবাটা আরো দ্রুত দেওয়া হবে। কলকাতা তো কার্যত জেলা হিসেবেই ট্রিটেড হয়। কলকাতা জেলা বলতে গেলে যে যে পরিকাঠামো করে জেলা স্ট্যাটাসটা দেওয়া হয় প্রশাসনিক ভাবে, তো এখানে আমার থেকে অনেক সিনিয়র প্রাক্তন মন্ত্রী মদন মিত্র রয়েছেন, মদনদা ভালো বলতে পারবেন যে কলকাতাকে তো যে আপনি যখন একটা কোনো জায়গায় একটা নতুন জেলা তৈরি করছেন, তার যে পরিকাঠামোগুলো মাপকাঠি আপনাকে তৈরি করে জেলা স্ট্যাটাস দিতে হয়, তো কলকাতা তো সেগুলি ইতিমধ্যেই কার্যত জেলা হিসেবেই রয়েছে। ফলে তার সঙ্গে নতুন করে কি যোগ হবে সেগুলো যতক্ষণ না সরকার নিশ্চিতভাবে ক্লারিফাই করে বলছেন, ততক্ষণ পর্যন্ত এই ঘোষণাটি খুব একটা কার্যকরী ঘোষণা বলে এটা কিন্তু মনে করা যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বিভিন্ন তদন্তের আওতায় রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে তিনি স্বাস্থ্যের কারণে গিয়ে বিদেশ যেতে চেয়েছিলেন, কিন্তু কলকাতা হাইকোর্ট তার আবেদন নেয়নি, ফিরিয়ে দিয়েছে। ফিরিয়ে দিয়েছেন মানে আবেদনটা কবে? আজকে? লাইন ওয়াইজ দেখবেন, মানে কোনো ইমিডিয়েট কোনো শুনানি। হ্যাঁ, তাহলে মানে আপনারা প্রশ্নটাকে তো ঠিক করবেন। যেটা শুনানি হয়নি আপনি বলছেন রিজেক্ট করেছে, কি করে হবে? একটু বাদে আবার সেটা চলবে, ব্রেকিং রিজেক্ট করলো, আর আসল খবর হচ্ছে শুনানি হয়নি। যেটা আইনি বিষয়, কোনো ব্যক্তি তার স্বাস্থ্যের কারণে চিকিৎসার জন্য যে কোনো ব্যক্তি আদালতের কাছে আবেদন জানাতে পারেন, বাকিটা আদালতের বিষয়, কেন মন্তব্য করতে যাবে? আইনের বিষয়, সম্পূর্ণ আইনের বিষয়। ফলে যারা যারা উল্টো টাঙিয়ে মারবো বলেছেন, আরো মারাত্মক মারাত্মক কথা বলেছেন, তাদের ক্ষেত্রেও এই একই ধরনের তদন্ত প্রক্রিয়া, গলা মেলানো, অমুক তমুক, সেগুলো সমানভাবে হওয়া উচিত। আপনি কালকে হাউসে একটা প্রস্তাব এসেছে, সেটাতে সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে যদি সরকারি সম্পত্তি আন্দোলনের নামে। আমরা পরিষ্কার বলছি, যদি কোনো সরকারি ক্ষেত্রে দুর্নীতি বা সরকারি সম্পত্তি নষ্ট বা ইত্যাদিতে অভিযুক্তর দোষ প্রমাণ হলে সেখানে শাস্তির বিধানে তার সম্পত্তি অ্যাটাচ করার বিষয়টি থাকে, তাহলে কেন আপত্তি করবে? কিন্তু সেখানে দেখতে হবে যে এই আইনের অপপ্রয়োগ হচ্ছে কিনা, অর্থাৎ অমুক ব্যক্তিকে টার্গেট করে মামলার মালা পরিয়ে তাকে দোষী সাব্যস্ত করিয়ে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা, অপব্যবহার যাতে না হয়। কিন্তু যদি কোনো ব্যক্তি সরকারি কাঠামোর মধ্যে দুর্নীতি করেন, যদি কোনো ব্যক্তি
সরকারি সম্পত্তিকে ক্ষতি করেন, তো নিশ্চিতভাবে ক্ষতিপূরণের দায়িত্ব তাকে নিতে হবে। বলছি যে কালকে রাত্রে তামান্নার পরিবার এসেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে ভবানী ভবনে গেছিলেন। তারপর কাল রাত্রে একাধিক গ্রেপ্তার হয়েছে, দুজন গ্রেপ্তার হয়েছে। নারী নির্যাতন বা কোনো বাচ্চা খুন বা এই ধরনের যেগুলো সামাজিক বিকৃত ঘটনা, বাজে ঘটনা, তার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কদিন আগেই তো বিজয়োৎসবে এমন পটকা ফাটালো যে সেখান থেকে একটা বাচ্চা ছেলে বাবার সঙ্গে স্কুটারে যাচ্ছিল, ছিটকে পড়লো, লরিতে মারা গেল। ফলে তামান্নার মৃত্যু যদি একটা ভয়ঙ্কর ঘটনা হিসেবে আমরা যখন চিহ্নিত করছি এবং সেটাই করা উচিত, তাহলে ওই বাচ্চা ছেলেটার মৃত্যুটাও সমানভাবেই, যাদের বিজয় মিছিল থেকে ওই চকলেট বোমা, পটকা এসব এসে বাচ্চাটা স্কুটার থেকে পড়ে গেল এবং লরিতে মারা গেল, সেগুলো সব একইভাবে দেখা উচিত। আর যদি রইল নারী নির্যাতনের বিষয়, তাহলে অভয়ার ন্যায় বিচার পাওয়া উচিত, তামান্নার ন্যায় বিচার পাওয়া উচিত, বালুরঘাটের নম্রতারও ন্যায় বিচার পাওয়া উচিত। সেক্ষেত্রে চাটন ঋত বসে থাকবে সেজে গুঁজে, আর এখানে সরকার বলবে জিরো টলারেন্স নারী নির্যাতন, দুটো তো একসঙ্গে হবে না। ঋতকে তো অ্যারেস্ট করা উচিত। বিজেপি বলছে আপনাদের সরকারের আমলে না তামান্নার মা বিচার পেয়েছে, না আজিকর বিচার পেয়েছে। আপনি কি বলছেন? বিজেপি নয় বললো। আপনি আপনি জানেন না, আপনার আপনার চলেনি যে তাপান্নার কেসে কতজন অ্যারেস্ট হয়েছিল? আপনি জানেন না যে অভয়ার কেসে 24 ঘন্টার মধ্যে সঞ্জয় রায় গ্রেফতার হয়েছে? আপনারা হাইকোর্টে গেছিলেন, হাইকোর্ট সিবিআই দিয়েছিল এবং সিবিআই বলেছিল কলকাতা পুলিশের তদন্ত ঠিক, এবং 3টে কোর্ট সেটা মনিটর করেছে, ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। তো তারপরে ন্যায় বিচার পাননি, এই শব্দ বন্ধটা বোধহয় রাজনীতির জন্য ঠিক। তা আপনারা সিবিআই চেয়েছিলেন, সঙ্গে সঙ্গে সিবিআই হয়েছে, সিবিআই তদন্ত করেছে, সিবিআই তদন্ত করে বলেছে কলকাতা পুলিশের তদন্ত ঠিক ছিল। তো তাহলে এই কথাটা ন্যায় বিচার পায়নি, উল্টে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আমরা বলেছিলাম ফাঁসি চাই, সিবিআই ফাঁসি আনতে পারেনি, যাবজ্জীবন করেছে। তাহলে ন্যায় বিচার পায়নি কথাটা আসছে কোত্থেকে? ঘটনা খুব খারাপ ঘটেছে, কিন্তু অভিযুক্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ধরেছে, এবং তারপরে সিবিআইও এসে এটা প্রমাণ হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সঠিক কাজ করেছে। আর এতদিন ধরে তো সিবিআই তো আপনাদের হাতে, কেন্দ্রীয় সরকারের, বিজেপির হাতে। আপনাদের কিছু বলার থাকে সিবিআই কে দিয়ে তদন্ত করাননি কারণ তার সঙ্গে রাজ্য সরকারের ভোট, নতুন করে সরকারে আসার কি সম্পর্ক? বলছি যে আজকে জুন 22 যদি কোনো ভয়ঙ্কর খুন হয়ে থাকে এবং সেক্ষেত্রে যদি কোনো দোষী আইনের বাইরে থাকে, তাদের পরিবার যদি মুখ্যমন্ত্রীর কাছে এসে থাকেন, আসতেই পারেন, এবং মুখ্যমন্ত্রী যদি তাদের আশ্বাস দেন যে তারা যাদের মনে করছেন, এখন এই মনে করাটার উপর অনেক কিছু থাকে। এলাকার মানুষ অনেক সময় অনেকের নাম বলে দেয়, অনেকের এমন ভাবে যার উপর রাগ আছে তার নাম ইনক্লুড করে দিল, সেই ব্যক্তি ছিলেন কি ছিলেন না। ফলে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এগুলো, তাদেরটা শোনাটাও যেমন মুখ্যমন্ত্রীর কর্তব্য, পাশাপাশি মুখ্যমন্ত্রী যা শুনছেন সেগুলো পুলিশকে দিয়ে বলবেন যে যথাযথভাবে এগুলো তদন্ত হোক। অভিযোগ মানেই তো সেটা প্রমাণিত সত্য নয়। দেখুন, আর একটা বিষয় আছে, এগুলো না বলতে ভালো, শুনতে ভালো। এই যে এফআইআর এ নাম থাকা, যদি কেউ সত্যি দোষী থাকে, আমরা কাউকে ডিফেন্ড করতে যাচ্ছি না, যাব না, কিন্তু বহু ক্ষেত্রে দেখা যায় যে মানে অপকর্ম হয়তো কেউ করেছে, 2জন বা 4জন, এবার তার এলাকাজনিত সমীকরণে আরো 5 জনের নাম এফআইআর এ দিয়ে দেওয়া হলো, তাদের উপর হয়তো অন্য কারণে রাগ ছিল। এবার পুলিশ হয়তো খতিয়ে দেখার সময় দেখে যে এরা 4জন সত্যিই হয়তো কানেক্টেড, কিন্তু এদের নাম আবার দিয়ে দেওয়া হয়েছে, এফআইআর নেমড হয়ে গেছে। তো তাহলে এফআইআর নেমড মানেই তাকে মানে সেইখানে পুলিশের একটা স্বাধীনতা থাকা উচিত। তাহলে তো আমার কারোর উপর রাগ হলো, যে আমি 2জনের উপর আমার রাগ, আমি 9জনের নাম দিলাম,
তাহলে কি ব্যাপারটা হচ্ছে এই 9 জনকে এফআইআর নেম বলে অ্যারেস্ট করে তাদের ক্ষতি করে দেওয়াটা তো, ফলে যারা অন্যায় কাজ করেছে 100 বার অ্যারেস্ট হোক, অন্যায় কাজ করে ধরা পড়েনি, মুখ্যমন্ত্রী যদি ধরে থাকেন ভালো কাজ করছেন, কিন্তু আবার দশচক্রে ভগবান ভূত করে 4টে দোষীর সঙ্গে 5টা রাগের কারণে নাম দিয়ে দেওয়া হয়েছে, তাদের জীবনটাও যেন মানে ওইভাবে নষ্ট করে না দেওয়া। 5ই জুন 22শে জুন পরপর দুটো চিঠি, আর গতকাল বিব্রত বন্দ্যোপাধ্যায়রা আনন্দ গেলেন দিল্লিতে আইনজীবীরা গেছেন। তৃণমূল অ্যাকচুয়ালি ভাবে দিচ্ছেন, দুপক্ষই দাবি করছে। দেখুন, আমি এটা খুব ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস, আর তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়। এইসব যারা চারানা নকুলদানা ধর্ষণের মামলার চাটন ঋত 1.5 মাস আগে আপনারা জিজ্ঞাসা করতে পারছেন? আপনারা তো আমাদের এত প্রশ্ন করেন, আমরা তো উত্তর দিচ্ছি, উত্তর দেওয়া আমাদের কাজ। ভোটের আগে হাতজোড় করে ভিডিওটা যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী, অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য সেনাপতি, তো 1 মাসের মধ্যে পাল্টে অন্য কথা বলছেন, তো সেটা আপনাদের কি মনে হচ্ছে না যে আমাদের জননেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সুযোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন, আমাদের জননেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সুযোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে আমি আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। উৎসর্গ করছে সেবায়? কোন ভদ্র মানুষ এটা করতে পারে 1 মাসের মধ্যে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রী এবং তার সুযোগ্য সেনাপতি কবে বলছে প্রার্থী হিসেবে, মানুষকে বোঝাচ্ছে। কোন মানুষ করতে পারে এটা? কোন মানুষ গিরগিটি লজ্জা পাবে, গিরগিটি লজ্জা পাবে। এদেরকে বলুন না, এরা যে নমিনেশনটা জমা দিচ্ছে, আমরা কাসেম বাবু, মদন দা, আমরা সবাই, আমরা তো তৃণমূল। তা আমরা তৃণমূলটা কি হলাম? মুখে মুখে হলাম না? হইনি। এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় চাটন ঋত এই যে এমএলএ হয়েছে, তো এবার ফর্ম এ আর ফর্ম বিটা জমা দিতে হয়েছে আমাদের নমিনেশনের সঙ্গে, তাতে মমতা দি আর অভিষেকের সই আছে। নইলে আমরা তৃণমূল কংগ্রেসটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অথরিটিতে আছে বলেই তাদের সই দিয়ে জমা দিতে হয়েছে যে ঘাসফুল প্রতীকটা আমাদের। কত বড় বেঈমান! যারা সই করে তাকে প্রতীক দিয়েছে এখন বলছে প্রতীক আমার, তারা কেউ নয়। এ হয় কখনো? মানে এত তাড়াতাড়ি যদি মানুষের রক্ত বদলে যায়, তাহলে এই চাটন ঋতর একটা বিরল শ্রেণীর, ভগবান না করুন কোনো কারণে যদি তাদের ব্লাড ফ্লাড দেওয়ার দরকার পড়ে, যে কোনো ব্লাড দিয়ে দেবেন, নিয়ে নেবে। মানে ও পজিটিভ লাগবে না, ও নেগেটিভ দিন সেটাও নিয়ে নেবে। এ বি সি ডি ই এফ জি এইচ করে জেড অব্দি যত রকম আছে যা দেবেন নিয়ে নেবে। এটা একটা মানুষ করতে পারে? আপনার আচ্ছা ধরুন, আপনাদের সঙ্গে আমাদের রোজকার যোগাযোগ, রাজনীতি হতে পারে, সব হতে পারে, দলের সঙ্গে না মতে মিলতে পারে, সব হতে পারে, এইটা একটা কোনো কাজ হতে পারে? 1-1.5 মাসের আগে আঙুল থেকে এখনো কালির দাগ যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সই করে আমাদের দিয়েছেন প্রতীকটা, তোমরা এই প্রতীকের প্রার্থী, আর আজকে আমি গিয়ে বলবো প্রতীকটা আমার, ওনাদেরকে আমরা বার করে দিচ্ছি? এটা হতে পারে কখনো? সম্ভব? আমি তো আবার বলছি, একটা বালিশ চাটা জালি মাল, নারী নির্যাতনের অভিযুক্ত, 14 গোষ্ঠীর ক্ষমতা থাকলে আমি ওকে বলছি, তো ঋত তুই বালিশ চাটা, ঋত তুই নারী নির্যাতনের অভিযুক্ত, তোর 14 গোষ্ঠীর ক্ষমতা থাকলে তুই আমার নামে মানহানির মামলা কর। ঋতকে বলুন না, ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদের সামনে, ঋতকে বলুন। তা আসল তৃণমূল করছে তো, ওদের যে কোনো একজন ঋতু এলে ভালো, ওর মুরদ হবে না। এই প্রেস কর্নারে
এখানে মুখোমুখি ডিবেটে আসুক, নীতিগতভাবে কারা ঠিক। এইখানে এই বেঞ্চে আপনারা সবাই থাকুন, ঋতু এখানে বসুক, এ পাশে আমাদের যে কোনো সিনিয়র থাকুন, মদনদা থাকুক, যে থাকুক আসুক, নইলে ঋতুর অথরাইজ যে কোনো কেউ আসুক, কারণ ও তো মুখ দেখাতে পারবে না, ও তো উত্তর দিতে পারবে না। কারা আসল তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে তৃণমূল হয় কি হয় না, হোক সামনাসামনি ডিবেট হোক, ঋতু বসুক,